ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? ভালো স্যার। আচ্ছা, আমরা একটু অন্যদের জন্য একটু অপেক্ষা করি, ওরা বাকিরা জয়েন করুক, এরপর আমরা ক্লাস শুরু করব। তাহলে ইংলিশ ক্লাস ছিল না তোমাদের এর আগের ক্লাসটা? বনি সাইদ, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি পরীক্ষা দিয়েছিলা বনি স্যার সাইদ? না অ্যাকাউন্টিং পরীক্ষা দাওনি কেন? স্যার, আমার তো সেটা একটা বিয়ে ছিল, তো সেজন্য। হুম, তো বিয়ে খাইলে হবে? পরীক্ষা টরীক্ষা দিতে হবে না? স্যার দিতে হবে স্যার, সামনে থেকে ইনশাল্লাহ দিব। অবশ্যই সামনে থেকে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি, বাকিরা জয়েন হইতে থাকুক। তাহলে আজকে আমাদের ব্যবসায় উদ্যোগের প্রথম ক্লাস, ঠিক আছে? এর আগে আমরা সৃজনশীলের জন্য ব্যবসা উদ্যোগ করি নাই, আমরা এমসিকিউর জন্য ব্যবসা উদ্যোগ করেছিলাম। আজকের ক্লাসে আমরা সৃজনশীলের প্রস্তুতির জন্য প্রস্তুতির উদ্দেশ্য নিয়ে ব্যবসা উদ্যোগ করব, এবং এগুলো আবার রিভিশন হচ্ছে তোমাদের জন্য। কি হচ্ছে? এই চ্যাপ্টারগুলো রিভিশন বা রিভাইজ হচ্ছে। হ্যাঁ, তাহলে এগুলোতে ভালো করা কিন্তু কোনো ব্যাপার না, যেহেতু তোমরা আগেও এগুলো। বলো সাদিয়া, বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। স্বাগত। শুরু করছি আজকের ক্লাস। ব্যবসায় উদ্যোগ, প্রথম অধ্যায়, ব্যবসায়ের পরিচিতি। প্রথম অধ্যায় হচ্ছে কি? ব্যবসায়ের পরিচিতি। তাহলে দেখো, আজকে এখন আলোচনা হবে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ। তাহলে ব্যবসায়ের ধারণা এবং উৎপত্তি ও ক্রমবিকাশ। ব্যবসায় সম্পর্কে আমাদের ধারণা ভালোই আছে নাকি? কি মনে হয়? ব্যবসা সম্পর্কে কি আমাদের ধারণা আছে নাকি নাই? বনি সাইদ, একটু আমাদেরকে ব্যবসায়ের ধারণা দিবে প্রথমে, বলো দেখি। হ্যাঁ স্যার। ব্যবসা বলতে কি বুঝায় আমাদেরকে একটু বলো। কই? স্যার, সাধারণত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে ব্যবসা তৈরি হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে ব্যবসা তৈরি হয়। তাহলে আমি মসজিদে মিলাদুন্নবী আয়োজন করার জন্য অর্থ সংগ্রহ করলাম, এটা আমার অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে কি এটা ব্যবসা হবে? না স্যার। না স্যার, এখানে লেনদেন গঠিত হতে হবে। লেনদেন তো হচ্ছে, আমি টাকা নিচ্ছি না, সমাজের বিভিন্ন মানুষ থেকে চাঁদা বাবদ অর্থ আদায় করছি, তো ওরা আমাকে দিচ্ছে, আমি নিচ্ছি। জি স্যার। তাহলে লেনদেন হবে, এটা ব্যবসা হবে? না স্যার। কেন হবে না? না স্যার। কেন ব্যবসা হবে না এটা? নিজের লাভ থাকতে হবে না। লাভ নেই। গুড, এটাই হচ্ছে মূল পয়েন্ট। মিলাদুন্নবী আয়োজনে আমার কোনো ব্যক্তিগত মুনাফা নেই। মিলাদুন্নবী একটি সামাজিক সেবামূলক কাজ। এই কাজে আমার ব্যক্তিগত কোনো মুনাফা বা উদ্দেশ্য নেই, যে কারণে এটাকে ব্যবসা বলা হবে না। ব্যবসা হলে অবশ্যই ব্যক্তির লাভ থাকতে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। আবার দেখো, আমি মুনাফা অর্জনের উদ্দেশ্যে মদ বিক্রি করলাম না, তাহলে আমার তো লাভ হবে, প্রচুর লাভ হবে, কিন্তু এটা ব্যবসা, এটা অবৈধ। এটা অবৈধ, ঠিক আছে? অবৈধ হলেও হবে না, ঠিক আছে? দেশীয় আইন দ্বারা বৈধ স্বীকৃত হতে হবে। তারপরে আবার আরেকটা বিষয়, ধরো আমার টাকা আছে, আমি সেগুলো ব্যাংকে জমা রাখলাম, তাহলে সেটা কি ব্যবসা হবে? ব্যাংকে জমা রাখলে ব্যবসা হবে? না স্যার। না স্যার। কেন ব্যবসা হবে না? এক্ষেত্রে অনেকেই ব্যাংকে টাকা জমা রাখে, সেটাকে ব্যবসা বলি আমরা লাভের জন্য। কিন্তু স্যার, এটা স্যার লাভটা স্যার আমাদের স্যার সুদ হিসেবে গণ্য হয় না। আমার লাভ হচ্ছে তো, সুদ মানে সুদ আর লাভ এখানে একই। আমার বাড়তি টাকা আয় করা হচ্ছে। আমরা ওই বিতর্কে যাচ্ছি না।
ব্যাংকে ব্যাংকের ওটাকে কি সুদ বলে না মুনাফা বলে, ওই বিতর্কে আমরা যাচ্ছি না। জি আমার স্যার। কথা হচ্ছে আমি টাকা দিয়ে যখন বাড়তি টাকা আয় করব সেটা আমার মুনাফা, ঠিক আছে? জি তাহলে ব্যাংকেও আমি টাকা দিয়ে যখন বাড়তি টাকা আয় করছি সেটাকে মুনাফা বলছে না, ব্যবসা বলছে না কেন? কে বলতে পারবে? আমরা ব্যাংকে টাকা জমা রেখে যখন অধিক অর্থ আয় করি সেটাকে ব্যবসা বলতে শুনছো কাউকে? যে একজন না, কেউ স্যার। এরকম করে বলে যে না আমরা, স্যার, না স্যার, এটা কখনো শুনি নাই। তাহলে এটাকে ব্যবসা বলে না, তাই শুনো না আর কি। কেন বলে না? কোন বৈশিষ্ট্যের কারণে? ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যের অনুপস্থিতির কারণে এটাকে ব্যবসা বলা হয় না? জি স্যার। তাহলে সেখানে কোনো ধরনের ঝুঁকি নেই। আমি ব্যাংকে টাকা জমা রাখলে আমার অর্থ প্রাপ্তির অনিশ্চয়তা আছে? না নো স্যার, স্যার। কেউ কি কখনো পাবো স্যার। পাবো না এরকম ধারণা জন্মায়? ব্যাংকে টাকা জমা রাখছি, আমি আমার টাকা ফেরত পাবো না, এরকম কারো বিশ্বাস না, স্যার। হয় বা ধারণা জন্মায়? না স্যার। না স্যার। তাহলে No, যেখানে sir. ঝুঁকি নাই, যেখানে ঝুঁকি নাই সেটাকে ব্যবসা বলবে না। ব্যবসা হতে হলে অবশ্যই কিসের প্রয়োজন? ঝুঁকি। এই জন্য ঝুঁকির প্রয়োজন। ব্যাংকের টাকাটাকে সুদ বলা হয়, মুনাফা বলা হয় না, কারণ ওখানে ঝুঁকি নেই। বুঝতে পেরেছো? জি Yes, sir. স্যার। তাহলে ব্যাংকে টাকা রেখে বাড়তি টাকা আয় করলে সেটাকেও ব্যবসা বলবে না। তাহলে এখন ব্যবসা হতে হলে আমরা তিনটা জিনিস পাচ্ছি। মূল জিনিস কয়টা লাগবে? এক নাম্বার হচ্ছে মুনাফা অর্জন হইতে হবে। এক নাম্বার কি? মুনাফা অর্জন। মুনাফা অর্জন। দুই আর নাম্বার বৈধ হচ্ছে হতে হবে। বৈধ অর্থনৈতিক স্যার। ঘটনা হইতে হবে, অর্থনৈতিক টাকা পয়সার সংশ্লিষ্ট হইতে হবে। সঙ্গে টাকা পয়সা জড়িত নাই এমন কিছু ব্যবসা হবে না। তিন নাম্বার হচ্ছে ঝুঁকি বিদ্যমান থাকতে হবে, অর্থাৎ ঝুঁকি থাকতে হবে। তাহলে এখন তিনটাকে মিলিয়ে যদি আমরা বলতে চাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে বৈধভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করাকে ব্যবসা বলা হয়। ব্যবসায় বলে হয়। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে ঝুঁকি নিয়ে বৈধভাবে পরিচালিত অর্থনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়। কর্মকাণ্ডকে ব্যবসা বলে। দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা হতে পারে না যদি ব্যবসায় নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য না থাকে। বুঝছো কিনা এতক্ষণ যেটা আমি বুঝালাম? এক্ষেত্রে ব্যবসায় বৈশিষ্ট্যগুলো হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবার আর্থিক মূল্য, ঝুঁকি থাকতে হবে, মুনাফা থাকতে হবে এবং আর্থিক মূল্য থাকতে হবে ও ঝুঁকি থাকতে হবে। এর পাশাপাশি দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হতে হবে। ঠিক আছে? ব্যবসা সম্পর্কে ধারণা একদম ক্লিয়ার? ইয়েস স্যার। জটিলতা নেই। এবার চলে যাচ্ছে আমরা ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশে। তাহলে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করেছে মনে আছে কি? স্যার তিনটি। একটা হচ্ছে প্রাচীন, মধ্য, আধুনিক। প্রাচীন, মধ্য, আধুনিক। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ হচ্ছে একদম পূর্বে, সৃষ্টির শুরুতে মানুষ যে পশু পাখি শিকার করত, ফলমূল সংগ্রহ মৎস্য করত, শিকার। সেটাকে বলা হয় প্রাচীন যুগ। দ্রব্য বিনিময়। প্রাচীন যুগে মানুষ দ্রব্য বিনিময় করে নিজেদের করত। অভাবগুলো পূরণ করত, অর্থাৎ একজনের অতিরিক্ত দ্রব্যটা অন্যজনকে দিয়ে তারা তাদের প্রয়োজনীয় করত। এখন যেটা আমরা ক্রয় বিক্রয় করে পূরণ করি। এখন আমরা আমাদের অভাবটা কিভাবে পূরণ করি? আমার কিছু প্রয়োজন হলে আমি ক্রয় করি, আমার কিছু অপ্রয়োজনীয় থেকে গেলে আমি সেটা কি করি? বিক্রয় করি। এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা অভাব পূরণ করি। কিন্তু সৃষ্টির শুরুতে মানুষের মধ্যে ক্রয় বিক্রয়ের ধারণাটা ছিল না। তখন মানুষ তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রীগুলো একে অন্যের সাথে বিনিময় করত। যেমন একজন জেলে অনেকগুলো মাছ ধরেছে, সে কি সবগুলো মাছ খাবে একত্রে? না স্যার। নো স্যার। জেলে তার প্রয়োজনের অতিরিক্ত মাছগুলো বাজারে অন্যের সাথে বিনিময় করবে, অর্থাৎ যে ফলমূল সংগ্রহ করে তার সাথে বিনিময় করবে বা যে পশু শিকার করে তার সাথে বিনিময় করবে। তখনকার সময় কি ছিল? বিনিময় প্রথা ছিল। এরপর মানুষ ধীরে ধীরে নিজেদের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সংখ্যা বাড়াতে লাগলো। তারা মুদ্রা হিসেবে বিভিন্ন ধরনের দ্রব্য ব্যবহার করতে লাগলো। তারা দুর্লভ বিভিন্ন বস্তুগুলো, মুদ্রা, পাথর, শামুক, ঝিনুক
ইত্যাদি মুদ্রা হিসেবে ব্যবহার করলো। এরপরে তারা কি করলো, সেগুলো যখন তারা মুদ্রা হিসেবে ব্যবহার করছে, দেখা যাচ্ছে অনেকে এগুলো প্রকৃতি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারছে। যেমন পাথর তুমি এমনিতে পাবে না, ঠিক আছে, কিন্তু তুমি যদি এটা খুঁজো তাহলে পাথর খুঁজে বের করা খুব কঠিন বিষয়। নো স্যার। এই কারণে এগুলো আর মুদ্রা হিসেবে ব্যবহার হয় নাই। এরপরে মুদ্রা হিসেবে ব্যবহার হতে লাগলো স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, কিন্তু সেগুলো এককালে আর মুদ্রা হিসেবে ব্যবহার বেশি জনপ্রিয়তা পায়নি। কারণ কেন? কারণ মহিলারা গয়না হিসেবে মুদ্রাকে ব্যবহার করা শুরু করলো, ফলে মুদ্রার এই স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এগুলো মুদ্রার ব্যবহার হারিয়ে ফেললো। পরবর্তীতে আসছে কি ব্রোঞ্জের মুদ্রা, যেমন ওই যে 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন গুলো আমরা দেখি না এখন, ইয়েস স্যার। এগুলো হচ্ছে Yes, ব্রোঞ্জ। sir. এবং বর্তমানে সর্বাধিকভাবে ব্যবহৃত মুদ্রা হচ্ছে কি, বর্তমানে সর্বাধিক ব্যবহৃত মুদ্রার নাম কি বলতো? কাগজি মুদ্রা। এই যে কাগজের নোট Yes, sir. যেগুলো আমরা ব্যবহার কাগজি করছি, মুদ্রা। এটা হচ্ছে সর্বাধিক ব্যবহৃত কি মুদ্রা। এবং সেই মুদ্রা। 19বিংশ শতাব্দী অর্থাৎ এই শতাব্দীর পূর্বে সেটা শুরু হয়ে এখনো অবধি খুব প্রতাপের সাথে বা বীরদর্পে চলতেছে। প্রাচীনকাল থেকে পর্যায়ক্রমে মানুষের চাহিদা বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে, যার ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্যের মুদ্রা, পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয়। ব্যবসায়ের ক্রমবিকাশের এই ধারাকে প্রাচীন, মধ্য ও আধুনিক এর 3 পর্যায়ে বিভক্ত করা যায়। এক্ষেত্রে প্রত্যেক পর্যায়ের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়। এই অংশে আমরা আলোচনা করব কি ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ, শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। তাহলে ব্যবসায়ের আওতা এবং প্রকারভেদ একই কথা। আওতা মানে ব্যবসাটা কতটুকু বিস্তৃত, এর ক্ষেত্র কতটুকু। তাহলে ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। আধুনিক ব্যবসায়কে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা ক শিল্প বা ইন্ডাস্ট্রি, খ বাণিজ্য বা কমার্স, বাণিজ্য, বা প্রত্যক্ষ। কমার্স, এবং 3 হচ্ছে প্রত্যক্ষ সেবা বা প্রত্যক্ষ ডিরেক্ট সেবা। সার্ভিস। শিল্প কি? প্রকৃতি প্রদত্ত সম্পদগুলো সংগ্রহ করে যন্ত্রের ব্যবহার ঘটিয়ে বা প্রক্রিয়াকরণের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা শিল্প বলা হয়। তাহলে দেখো, প্রকৃতি প্রদত্ত সম্পদ, শিল্পের কাজ হচ্ছে যে প্রকৃতি থেকে বিভিন্ন সম্পদগুলোকে সংগ্রহ করে সেগুলোকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়। যেমন আমরা যদি চিন্তা করি, ধরো শার্ট প্যান্ট যেগুলো আমরা পরিধান করি, এগুলো কোত্থেকে উৎপাদন হয়? শার্ট প্যান্ট গুলো কিভাবে তৈরি হয়? আমরা যে কাপড় পরিধান করি সেটা কিভাবে উৎপন্ন হয় জানি আমরা? কই কারো রেসপন্স পাচ্ছি না কেন? গার্মেন্টস এর মাধ্যমে, গার্মেন্টস শিল্পের মাধ্যমে। গার্মেন্টস শিল্পে কি করা হয়? কাপড়কে বিভিন্নভাবে বিভিন্ন মেশিনের সাহায্যে প্রক্রিয়াজাতকরণ করে আমাদের ব্যবহার উপযোগী সুন্দর সুন্দর পোশাকে পরিণত করা হয়। ঠিক আছে, এখন যদি চিন্তা করি গার্মেন্টস শিল্পের কাঁচামাল কাপড়, সেটা কোত্থেকে আসে? কাপড়টা তৈরি হয় বিভিন্ন ধরনের সুতা শিল্প রয়েছে, যারা বিভিন্ন ধরনের তুলা থেকে সুতা তৈরি করা হয়, সেই সুতা শিল্পগুলো থেকে কাপড় তৈরি করা হয়। তাহলে কাপড়ের মূল উৎস হচ্ছে সুতা, এবং সুতা তৈরি হয় তুলা থেকে। তুলাটা প্রকৃতি থেকে প্রাপ্ত। তাহলে এমন কোনো উপাদান নেই যেটা প্রকৃতির বাইরে গিয়ে উৎপাদন করা সম্ভব। অর্থাৎ মানুষের ব্যবহারযোগ্য সকল পণ্যের মূল উপাদান বা কাঁচামালটা প্রকৃতি থেকেই পাওয়া যাবে। তাই শিল্পকে বলা হয়
প্রাকৃতিক কি কাঁচামালের ব্যবহারকারী। শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। কিসের বাহন? শিল্পকে উৎপাদনের বাহন বলা উৎপাদনের হয়। বাহন বলা হয়। বাণিজ্য বা কমার্স, কমার্সের কাজ হচ্ছে কি পরিবহন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, অর্থাৎ শিল্পের উৎপাদিত যে পণ্য সামগ্রী সেগুলো সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত সকল কার্যক্রমকে বাণিজ্য বলা হয়। অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, পর্যায়িতকরণ, প্রমিতকরণ ইত্যাদি কাজের মাধ্যমে একজন ব্যক্তি চূড়ান্ত পণ্যটিকে ভোগ করে। অর্থাৎ গার্মেন্টসের উৎপাদিত কাপড় কোনো না কোনো ব্যবসায়ী ক্রয় করে, ক্রয় করার পরে সেই কাপড়গুলো তিনি পরিবহন করে চকবাজার, নিউ মার্কেট, চিটং শপিং কমপ্লেক্স, ফিনলে স্কয়ার ইত্যাদি মার্কেটে নিয়ে আসে। সেখানে তারা তাদের স্টোরেজ হাউসে কাপড়গুলো মজুত রাখে। সেখান থেকে তারা কাপড়গুলো সুন্দর করে ডিসপ্লেতে সাজিয়ে রাখে এবং ছেলে মেয়ে, বয়স্ক, বৃদ্ধ, হ্যাঁ, ওই মধ্যবয়স্ক ইত্যাদি বিভিন্ন জেনারেশনের কাপড়গুলো তারা ভাগে ভাগে পর্যায়িতকরণ, প্রমিতকরণ করে রাখে। ঠিক আছে, এরপরে তারা টিভি, টেলিভিশন, রেডিও ইত্যাদিতে বিজ্ঞাপন দেয়। দেওয়ার মাধ্যমে চূড়ান্ত ভাবে আমরা কি করি? পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হই এবং পণ্যটা ক্রয় করি। তাহলে মধ্যকথা হচ্ছে একজন উৎপাদনকারীর নিকট থেকে পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করে সেটা প্রকৃত ভোক্তার নিকট বিক্রয় করার কাজকে মূলত বাণিজ্য বলা হয়। বুঝতে পেরেছো কিনা সবাই? ইয়েস স্যার। তাহলে ইন্ডাস্ট্রি বা শিল্প কাকে বলে বুঝতে পেরেছো? বাণিজ্য। প্রত্যক্ষ সেবা, এবার আসো প্রত্যক্ষ সেবা। মুনাফা বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স ইত্যাদি সেবামূলক বা পেশাজীবীর কাজকে প্রত্যক্ষ সেবা বলা হয়। অর্থাৎ অর্থ উপার্জনের জন্য যখন একজন ডাক্তার একটা চেম্বার খুলে তখন সেটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। একইভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে যখন একজন উকিল একটি চেম্বার খুলে সেটা হচ্ছে তার জন্য প্রত্যক্ষ সেবা। একইভাবে একজন নার্স যখন সেই অর্থ উপার্জনের উদ্দেশ্যে তার নার্সিং সেবা প্রদান করে তখন সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। অর্থাৎ প্রত্যক্ষ সেবা হচ্ছে মূলত অর্থ উপার্জনের উদ্দেশ্যে বিভিন্ন পেশাজীবীদের দ্বারা সংগঠিত বিভিন্ন কাজকে প্রত্যক্ষ সেবা বলা হয়। শিল্প, শিল্পকে প্রধানত 5টা ভাগে ভাগ করেছে। আবার কয় ভাগে ভাগ করেছে? 5 ভাগে। এক হচ্ছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। দেখো প্রজনন শিল্পটা দেখো, বিভিন্ন ধরনের নতুন জাতের উদ্ভব করা, যেমন ডিম থেকে মুরগির বাচ্চা উৎপাদন করা, নার্সারিতে বিভিন্ন ধরনের চারা গাছ তৈরি করা ইত্যাদি। অর্থাৎ নতুন একটি প্রজন্ম সৃষ্টি করা, নতুন জীবের বিস্তার ঘটানোকেই মূলত প্রজনন শিল্প বলে। প্রজনন শিল্প বলে। নিষ্কাশন শিল্প দেখো, এখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটা খনি থেকে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ আহরণ করছে শ্রমিকরা। তারপরে দেখো একটা বিদ্যুৎ কেন্দ্রের ছবি দেওয়া আছে, অর্থাৎ প্রকৃতি থেকে বিদ্যুৎ সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের সম্পদ নিষ্কাশিত করে নিয়ে আসার নামই হচ্ছে নিষ্কাশন শিল্প। এরপর হচ্ছে নির্মাণ শিল্প এবং চতুর্থ নাম্বার হচ্ছে উৎপাদন শিল্প ও পঞ্চম নাম্বার হচ্ছে সেবা শিল্প। নির্মাণ শিল্প দেখো, বিল্ডিং, দালান, হাসপাতাল ইত্যাদি বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ শিল্পের অন্তর্গত। এছাড়া বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন, দেখো বিস্কিট উৎপাদন করা হচ্ছে, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য উৎপাদন, ব্যবহার্য পণ্য উৎপাদন ইত্যাদি সব পণ্য উৎপাদন হচ্ছে উৎপাদন শিল্পের অন্তর্গত। এখানে দেখো একটা সেবামূলক প্রতিষ্ঠানের ছবি দেওয়া আছে, অর্থাৎ বিভিন্ন ব্যাংকে গেলে আমরা এরকম অবস্থা দেখতে পাই, ব্যাংকে এই ধরনের কাজ করা হয়, এটাকে বলা হয় সেবা শিল্প। অর্থাৎ ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি সেবামূলক শিল্পের অন্তর্গত। গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলো। খ, বাণিজ্য। ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামালকে উৎপাদকের নিকট পৌঁছানো,
অর্থাৎ যারা পণ্য উৎপাদন করে তাদের জন্য কাঁচামালগুলো পৌঁছে দেওয়া, এবং যারা শিল্পের উৎপাদিত পণ্য সামগ্রীগুলো আবার পুনরায় ভোক্তার নিকট পৌঁছে দেওয়াকে বাণিজ্য বলা হয়। বাণিজ্য বলা হয়। বুঝছো কিনা? ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো, অর্থাৎ গার্মেন্টস শিল্পে কাপড় সরবরাহ করাটা হচ্ছে বাণিজ্যের কাজ। আবার গার্মেন্টসে যখন কাপড় তৈরি হয় সেই কাপড়গুলো ভোক্তার নিকট পৌঁছানো হচ্ছে কার কাজ? বাণিজ্যের কাজ। তো স্যার এখানে স্যার বিপণন কেমন করে তৈরি হবে? হ্যাঁ, বিপণন বাণিজ্যের পরে কি বিপণন হবে? বাণিজ্যের আরেকটি নাম হচ্ছে বিপণন। বাণিজ্যের আরেকটা নাম কি? বিপণন। বিপণন বাণিজ্যের আরেক নাম। ওই নবম অধ্যায়, বাণিজ্যটাই নবম অধ্যায়ে গিয়ে স্যার, বিপণন হয়েছে। জি স্যার। বাণিজ্যটাই নবম অধ্যায়ে গিয়ে কি নাম ধারণ করেছে? বিপণন। বুঝছো কিনা? ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো এবং শিল্পের উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। দেখো, প্রত্যক্ষ সেবা অর্থ উপার্জনে নিয়োজিত পেশাজীবীরা বিভিন্ন রকম সেবা অর্থের বিনিময়ে করে থাকেন। এই সকল সেবা কর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত, যেমন ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। এগুলো সব হচ্ছে কি প্রত্যক্ষ সেবার উদাহরণ। এই উক্ত লেকচারের শ্রেণীর কাজগুলো দেখো। ব্যবসাকে প্রধানত কয় ভাগে ভাগ করেছে? ব্যবসাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? ব্যবসাকে প্রধানত 3 ভাগে ভাগ করা যাচ্ছে: শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। 3টি প্রজনন শিল্পের নাম লেখো। 3টি প্রজনন শিল্পের নাম: হ্যাচারি, নার্সারি, পোল্ট্রি ফার্ম। হ্যাচারিতে কি হয়? হ্যাচারিতে কি হয় বলতো নন্দী? Yes, sir. হ্যাচারিতে কি হয়? হ্যাচারি চিনো? হ্যাচারি কি? স্যার মাছ চাষ করে। গুড। মাছের পোনা উৎপাদন করা হয়। মাছ চাষ মাছের করে পোনা, না। হ্যাঁ। মাছের মাছের পোনাগুলো পোনা, আবার হ্যাঁ, পোনা। যারা পুকুর মৎস্য খামারি আছে তাদেরকে সরবরাহ করা হয়। নার্সারিতে কিভাবে বিভিন্ন ধরনের ফলজ বনজ গাছের চারা উৎপাদন করা গাছের হয়। চারা উৎপাদন করা হয়। পোল্ট্রি ফার্মে পোল্ট্রি মুরগি উৎপাদন করা হয়। মুরগি। 3টি নিষ্কাশন শিল্পের নাম বলো। জলজ সম্পদ, মাছ ধরা, পশু পাখি সংগ্রহ। অর্থাৎ জলে বিভিন্ন ধরনের সম্পদ থাকে না? Yes, sir. কি কি থাকে বলতো? জলে কি কি সম্পদ থাকে? মুনতাসির আনোয়ার, মুনতাসির আনোয়ার, জলে কি কি সম্পদ থাকে একটু বলো। জলে জলজ সম্পদ বলা হচ্ছে। মাছ ধরা। মাছ ধরা তো আলাদা একটা নাম বলছে। যেমন কাপ্তাই পানি বিদ্যুতের নাম শুনছো কিনা? জি স্যার। কাপ্তাই পানি বিদ্যুতে কি করা হয়? পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় না? পানি থেকে বিদ্যুৎ। অর্থাৎ পানি থেকে বিদ্যুৎটা সংগ্রহ করে নিয়ে আসা হয়। এরপরে সাগরে বিভিন্ন ধরনের এই মণি মুক্তা পাওয়া যায় না? জি। সাগরের তলদেশে গ্যাস পাওয়া যাচ্ছে বর্তমানে। বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান করা হচ্ছে, বিভিন্ন ধরনের গ্যাসের খনি আছে বলা হচ্ছে। তাহলে এগুলো কি হবে? জলজ সম্পদ। এছাড়া মাছ ধরা তো বুঝতে পারছো, পশু পাখি সংগ্রহ, এগুলো সব হচ্ছে কি নিষ্কাশন শিল্প। 3টি নির্মাণ শিল্পের নাম বলো। তাহলে নির্মাণ শিল্পের মধ্যে হচ্ছে রেলপথ নির্মাণ, সেতু নির্মাণ, বাঁধ নির্মাণ। বস্ত্র শিল্প ও স্পিনিং মিল ও পাট শিল্প কোন ধরনের শিল্প? বস্ত্র শিল্প, স্পিনিং মিল ও পাট শিল্প হচ্ছে উৎপাদন শিল্প। সেবামূলক কয়েকটি শিল্পের নাম বলো। সেবামূলক কয়েকটি শিল্প হচ্ছে টেলিফোন সেবা, বিদ্যুৎ সেবা, হাসপাতাল সেবা। প্রজনন শিল্প কাকে বলে?
যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহার হয় তাকে প্রজনন শিল্প বলে। যেমন হ্যাচারিতে উৎপাদিত মাছের পোনা থেকে আবার কি করা হয়, মাছ উৎপাদন করা হয়। নার্সারিতে উৎপাদিত চারা গাছ থেকে বড় বড় গাছ উৎপাদন করা হয়। বুঝতে পেরেছো কিনা? শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? শিল্পকে 5 ভাগে ভাগ করা যায়। বাণিজ্য ব্যবসায়ের ক্ষেত্রে কত ধরনের প্রতিবন্ধকতা দূর করে? বাণিজ্য ব্যবসায়ের ক্ষেত্রে 6 ধরনের প্রতিবন্ধকতা দূর করে। সেগুলো কি কি মনে আছে তোমাদের? স্থানগত, শর্তগত, সময়গত, অর্থগত, যুগিগত। হ্যাঁ, অর্থগত, তথ্যগত, তারপরে যুগিগত। এই 6টা বাধা দূর করার জন্য আবার 6টি ব্যবস্থা বা উপায় আছে। যেমন সত্যগত বাধা দূর করে মালিকানা। তুমি যখন ক্রয় বিক্রয় করবে এর ফলে তোমার মালিকানা পরিবর্তন হবে, এটা তোমার শর্তগত বাধা দূর করবে। স্থানগত বাধা দূর করবে পরিবহন। পরিবহনের মাধ্যমে তুমি এক স্থানের পণ্য অন্য স্থানে নিয়ে যেতে পারবা। তারপরে হচ্ছে কি সময়গত বাধা দূর করবে গুদামজাতকরণ। তুমি গুদামজাতকরণের মাধ্যমে এক সময় উৎপাদিত পণ্য ভিন্ন সময়ে ব্যবহার করার সুযোগ পাবে। একইভাবে ঝুঁকিগত বাধা দূর করবে বীমা। বীমা করার ফলে তোমার ব্যবসায়ের সকল ঝুঁকি হ্রাস পাবে বা ঝুঁকিগত সমস্যার সমাধান হবে। অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে, সেটা হচ্ছে কি ব্যাংকে গেলে তুমি ঋণ পাবে। বাণিজ্যকে আধুনিক কালে কি নামে অভিহিত করা হয়? বাণিজ্যকে আধুনিক কালে ব্যবসায় টু ব্যবসা নামে অভিহিত করা হচ্ছে। স্থানগত ও সময়গত প্রতিবন্ধকতা কিসের মাধ্যমে দূর হয়? স্থানগত ও সময়গত প্রতিবন্ধকতা পরিবহন এবং গুদামজাতকরণের মাধ্যমে দূর হয়। বিজ্ঞাপন কোন ধরনের বাধা দূর করে? বিজ্ঞাপন জনসাধারণের তথ্যগত প্রতিবন্ধকতা দূর করে। অর্থাৎ আমাদের কোনো কিছু জানার যে আগ্রহ বা প্রয়োজনীয়তা, সেটা বিজ্ঞাপনের মাধ্যমে দূর হয়। আমরা বিজ্ঞাপন দেখেই কোনো কিছু ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করি। চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। আলোচনার এই অংশে আলোচনা হবে ব্যবসায়ের গুরুত্ব, ব্যবসায়ের পরিবেশ। দেখো ব্যবসায়ের গুরুত্ব বোঝা যাচ্ছে কিনা? আমাদের সমাজে ব্যবসা ছাড়া আসলে অচল। যদি বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা না থাকতো আমরা আমাদের প্রয়োজনীয় পণ্যগুলো বুক করতে পারতাম? অবশ্যই পারতাম না। আমরা বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে বলে আমাদের প্রয়োজনীয় সকল পণ্য খুব সহজেই হাতের নাগালে পেয়ে যাচ্ছি। পরিবেশ ব্যবসায়ের উন্নতি এবং অবনতির জন্য যে বিষয়গুলো আমাদের চারপাশে যে অবস্থাগুলো প্রভাব রাখে বা প্রভাব বিস্তার করে, মূলত সেটাকেই ব্যবসায়ের পরিবেশ বলা হয়। ব্যবসায়ের পরিবেশের মধ্যে প্রথম হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে মূলত যেগুলো মানুষ সৃষ্টি করতে পারে না, প্রকৃতি থেকে আপনা আপনি হয়, যেমন আলো, বাতাস, মাটি, পানি, বায়ু ইত্যাদি সব প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ বলতে জনগণের ভোগ, আয়, ব্যয়, হ্যাঁ ইত্যাদি, সঞ্চয়, এগুলো সব অর্থনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ বিভিন্ন ধরনের রাজনৈতিক হরতাল, ধর্মঘট, হ্যাঁ আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি ব্যবসায়ের রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। সামাজিক পরিবেশ সামাজিক রীতিনীতি, আচার ব্যবহার, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, জনসংখ্যা, অর্থাৎ একটা সমাজে বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো হচ্ছে সামাজিক পরিবেশ। আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ বলতে বিভিন্ন ধরনের আইন, কানুন, নিয়ম ইত্যাদি হচ্ছে ব্যবসায়ের আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত। প্রযুক্তিগত পরিবেশ প্রযুক্তিগত, কারিগরি ও প্রযুক্তির দিক, তারপর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ব্যবসা ক্ষেত্রে, এগুলো সব হচ্ছে কি প্রযুক্তিগত পরিবেশ।
উক্ত আলোচনার শ্রেণীর কাজগুলো দেখো। সংস্কৃতির বিনিময় ঘটার কারণ কি? কোন স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি নির্ভর করে কিসের উপর? জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ ও নদ নদী কোন পরিবেশের উপাদান? অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো বলো। জাতি, ধর্মীয় বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য কোন পরিবেশের উপাদান? সংস্কৃতির বিনিময় ঘটার কারণ কি? পণ্যদ্রব্যের আদান প্রদান। পণ্যদ্রব্যের আদান প্রদানের ফলে আমাদের সংস্কৃতির বিনিময় ঘটে। কোন স্থানে ব্যবসায় ব্যবস্থার উন্নতি নির্ভর করে সে স্থানের ব্যবসায়িক পরিবেশের উপর, অর্থাৎ ব্যবসায়িক পরিবেশের অবস্থানের উপর ভিত্তি করে ব্যবসায় ব্যবস্থার উন্নতি বা অবনতি নির্ভর করে। জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ ও নদ নদী কোন পরিবেশের উপাদান? জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ ও নদ নদী প্রাকৃতিক পরিবেশের উপাদান। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো বলো। অর্থনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, অর্থ এবং ব্যাংকিং। জাতি, ধর্মীয় বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য কোন পরিবেশের উপাদান? এগুলো সব সামাজিক পরিবেশের উপাদান। বুঝতে পেরেছো কিনা? সবাই কি বুঝতে Yes, sir. পেরেছো? শুনতে পাচ্ছ সবাই? Yes, sir. ওকে, কয়েকটি রাজনৈতিক পরিবেশের Yes, sir. উপাদান লিখো। রাজনৈতিক পরিবেশ। ব্যবসায়িক পরিবেশকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 6 ভাগে। প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, তারপরে হচ্ছে আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। তাহলে দেখো, রাজনৈতিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে কি? সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা। ব্যবসায় পরিবেশকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? ব্যবসায় পরিবেশকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. হ্যাঁ, আজকের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা বা জিজ্ঞাসা? আচ্ছা, এর বাইরে আরো কিছু বিষয় আমাদের এখানে লেকচারে অন্তর্ভুক্ত হয় নাই, সেটা হচ্ছে ক্ষুদ্র বন্দর এবং বৃহৎ বন্দর। চট্টগ্রাম বন্দরকে কি বলা হয়? ক্ষুদ্র বন্দর নাকি বৃহৎ বন্দর বলো তো? বৃহত্তর বন্দর। চট্টগ্রামকে বৃহৎ বন্দর বা অন্য আরেকটা কি নাম বলা হয়? পোর্টো বন্দর। Sir, Porto Picnic. তারপরে হচ্ছে ব্যাংক ও বীমার প্রচলন কোন যুগের নিদর্শন? বলতো, ব্যাংক ও বীমার প্রচলন ব্যবসায়ের কোন যুগের নিদর্শন? কই বলো মুনতাসির। জি স্যার। ব্যাংক ও বীমার প্রচলন ব্যবসায়ের কোন যুগের নিদর্শন? আধুনিক যুগের। আধুনিক যুগে। বাজার ও সহ সৃষ্টি হয় কোন যুগে? বাজার ও শহর আধুনিক যুগে। স্যার মধ্যযুগ। হ্যাঁ, বাজার ও শহরটা আধুনিক যুগে হবে না, সেটা হবে মধ্যযুগে। মধ্যযুগ। জি স্যার, জি স্যার। সায়েদ বলো, বিজ্ঞাপন কোন ধরনের বাধা দূর করে? বিজ্ঞাপন স্যার এই হাসতে থেকে স্যার এগুলো পালো না বুঝি না কি হয়েছে? স্যার হাসতে তো সবাই হাসবে, একটু একটু তো হাসবে না, শুধু পড়লে হবে? একটু একটু তো বিনোদনও লাগবে। একাধারে পড়লে বোরিং লাগবে না? এজন্য স্যার আমাকে হাসতে, আমার কথা হাসতে বলতো স্যার। কোথায় তুমি কি করছো? তোমার কথায় কেন হাসবে সবাই? আমি পারতেছি না দেখে আজকে এরকম। তুমি পারবে? এটা না পারার আছে, তুমি পারবে না? বিজ্ঞাপন কোন ধরনের বাধা দূর করে?
বিজ্ঞাপন কোন ধরনের বাধা দূর করে নন্দী? স্যার বিজ্ঞাপন কোন ধরনের বাধা দূর করে? তথ্যগত স্যার। তথ্যগত, আমাদের যে তথ্য বা ইনফরমেশনগত অজ্ঞতা থাকে, অর্থাৎ কোনো একটা নতুন পণ্য বাজারে এলে সে সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি? বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারি না? ইয়েস স্যার। পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে পণ্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করা হয়, যার ফলে আমাদের ক্রয় কাজ সম্ভব সহজ হয়। অর্থাৎ পণ্য সম্পর্কে যখন আমরা বিস্তারিত জানতে পারি, তখন সেই পণ্যটা ক্রয়ের ব্যাপারে আমরা যথাযথ সঠিক ডিসিশন নিতে পারি। তারপরে ইয়া বলো, অর্থ সংক্রান্ত বাধা দূর করে কে? মুশফিকা। ব্যবসায় অর্থ সংক্রান্ত বাধা দূর হয় কিভাবে? স্যার ব্যাংকের মাধ্যমে ব্যাংকের আর বাণিজ্য মাধ্যমে। ব্যাংক। ব্যাংক যদি না থাকতো, ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় অর্থগুলো সংগ্রহ করতে পারতো না, ফলে তাদের ব্যবসায় অর্থের অভাবে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে যেত। সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই বিভিন্ন ধরনের ব্যাংকগুলো কাজ করে এবং তারা ব্যবসায়ের অর্থ সংক্রান্ত বাধা দূর করে। বুঝতে পেরেছো? জি স্যার। ব্যবসাকে কয় ভাগে ভাগ করা হয় মুশফিকা? ব্যবসায়কে কয় ভাগে ভাগ করা হয় বা করা যায়? তিন ভাগে। তিন ভাগে। কি কি? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। গুড। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা হচ্ছে ব্যবসায়ের তিনটি ভাগ। তার মধ্যে শিল্পকে বলা হয় উৎপাদনের, শিল্পকে কি বলা হয়? উৎপাদনের বাহন। ঠিক আছে। বাণিজ্যকে বলা হয় পণ্যের বন্টনকারী শাখা। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা বাসায় আরেকটু পড়বা, কারো কোনো বুঝতে সমস্যা হলে আমাকে জানাবা। ঠিক আছে? জি স্যার, অবশ্যই স্যার। আর Okay, কোনো sir. কিছু জিজ্ঞেস করার আছে বা পারবে? পারবো স্যার। ওকে, ঠিক স্যার, আছে, পারবো। তাহলে ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এবং আজকের ক্লাস করার জন্য শুভেচ্ছা। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবে, আসসালামু আলাইকুম স্যার। সুস্থ থাকবে। ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। কালকেও আবার নিয়মিত চলে আসবা, ক্লাস হবে একই টাইমে। ধন্যবাদ সবাইকে। জি স্যার।